প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম একা। শুরু করছি দশম অংশ। কিন্তু মহিলাকে গ্রাহ্য করল না লোকটা। থপথপ ভারী পা ফেলে কামরায় ঢুকলো। আর একটা কথাও নয়, হয় নিজে বেরিয়ে যাবে, নইলে তোমাকে ছুঁড়ে রাস্তায় ফেলবো এখনই। আমি যাচ্ছি। সামান্য উত্তেজনাও নেই জ্যামির কণ্ঠে, বরং খুব শান্ত ও নিষ্কম্প শোনাচ্ছে। কিন্তু মিস্টার, আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলবার চিন্তাও করো না। লেডিদের কাউকে বিব্রত করতে চাই না আমি, কাউকে ঝামেলায় ফেলতেও চাইনি। কিন্তু এভাবে অভদ্র ভাষায় গালাগাল করাও উচিত হচ্ছে না তোমার। এবার পিছিয়ে যাও। মেয়েদের সামনে অত তর্জন গর্জন না করলেও চলবে। থমকে দাঁড়িয়েছে সে, তাকিয়ে আছে জেমির দিকে। বিশ্বাস করতে পারছে না পুচকে এক তরুণ এভাবে কথা বলছে। অথচ ভেবেছিল দুবার বলবার দরকার হবে না। নির্দেশ শোনা মাত্র খিচে দৌড় দেবে ছেলেটা। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, তাই দ্রুত জেমের দিকে ঘুরে দাঁড়ালো নানছির মা। মিস্টার ট্যাভলিয়ান, এখানে এসে বসো। মাত্রই কফির পানি বসিয়েছি, তৈরি হতে দেরি হবে না। আরে হচ্ছে কি? বিস্ফারিত হলো লোকটা। নিকুচি করি। জেমস, লোকটার দিকে ঘুরে দাঁড়ালো নান্সির মা। এ পর্যন্ত যথেষ্ট বলেছ। তুমি আমাদের সঙ্গে যোগ দিলে খুশিই হব। ইচ্ছে না থাকলে অবশ্য ন্যাশনাল সেলুনে গিয়ে বন্ধুদের সঙ্গে যোগ দিতে পারো। আমি নিশ্চিত তোমার অপেক্ষায় আছে ওরা। ক্ষেপে গেছে সে, এতটা যে জেমি না থাকলে হয়তো মেরেই বসতো মহিলাকে। রাগে কাঁপছে মুষ্টিবদ্ধ হাত দুটো। একবার মুঠি করছে, আবার খুলছে। ট্যাভলিয়ন না? হিসহিস করে উঠল লোকটার কণ্ঠ। সেদিন বেঘরে মারা পড়ল যে জুয়ারি, তুমি তার ছেলে না? ঠিক ধরেছ। এখনো শান্ত জেমির কণ্ঠ। তবে আমার বাবার মৃত্যুর ব্যাপারে ঠিক বলনি। যদ্দূর জানি পিছন থেকে গুলি খাওয়াকে বেঘরে মারা পড়া বলে না, বরং খুন হিসাবে দেখা হয়। পিস্তল বা অন্য যে কোনো অস্ত্র হাতে কারো মুখোমুখি দাঁড়াতে ভয় পেত না আমার বাবা। আমি পাই না। কুৎসিত ঘৃণা মাখা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে জেমস নামের লোকটা। ওরা তাহলে তোমাকেই খুঁজছিল? এতই যখন সাহস, কোন গর্তে গিয়ে লুকিয়েছিলে? আশা করি এবার আর তোমাকে খুঁজে পেতে সমস্যা হবে না ওদের। স্মিথ হাসল জেমি। শুধু একটা জিনিস খেয়াল রেখো, ওরা যখন আমাকে খুঁজে পাবে, ওদের সঙ্গে আবার থেকো না তুমি। ঘর কাঁপিয়ে পা ফেলে ভিতরের কামরায় চলে গেল জেমস। জেমিকে একটা চেয়ারের দিকে ইশারা করলো নানসির মা। বসো প্লিজ। এখন আর তোমাকে চলে যেতে দিতে পারি না। আমি তোমাদের ঝামেলায় ফেলতে চাই না ম্যাম। তুমি ঝামেলায় ফেলছো না আমাদের, বলল মহিলা মৃদু হাসি মুখে। তবে কঠিন এক পরিস্থিতির দিকে নিয়ে গেছো আমাদের। যাকগে, বসে পড়ো। দুবার অনুরোধ করেছে মহিলা। একজন লেডির কথা অমান্য করা অনুচিত হবে। কোট খুলে রেখে চেয়ারের পিছনে ঝুলিয়ে দিল জেমি। তারপর চেয়ার দখল করল। বসতে যেতে ওর পিস্তল ও হোলস্টার দেখে ফেলল মহিলারা। আমি মাত্রই টেইল থেকে এসেছি, ব্যাখ্যা করল জেমি। বিপদ হতে পারে এমন কিছু জায়গা পেরিয়ে এসেছি। ভাবছিলাম হোটেলে গিয়ে ওগুলো খুলে লম্বা ঘুম দেব। ঠিক আছে মিস্টার ট্যাভলিয়ান, আমি এতে কোনো অসুবিধা দেখছি না। অস্ত্রশস্ত্র আমাদের কাছে নতুন কিছু নয়, বিশেষ করে আমার কাছে। আমার স্বামী গৃহযুদ্ধের সময় যুদ্ধ করেছে। কখনো কখনো ইন্ডিয়ানদের সঙ্গেও করতে হয়েছে। এর দোরগোড়ায় এসে দাঁড়ালো লোকটা। কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু জেমির
হোলস্টারে পিস্তল ও কোমরে কার্তুজ বেল্ট দেখে চুপ হয়ে গেল। পরক্ষণে অদৃশ্য হয়ে গেল আবার। অতীতে আমাদের এখানে বলতে গেলে আসেই না মিস্টার ট্যাভালিয়ান। আর ন্যান্সিও সারাদিন কাজ করে, তাই খুব ঠেকায় না পড়লে বেরোই না আমরা। তোমাকে পেয়ে ভালোই লাগছে। বাবা মারা যাওয়ার পর একরকম একাই চলছে আমার দিন। গত কয়েক মাসের মধ্যে পাহাড়ের ওপাশের শহরে একটা মেয়ে ছাড়া কোনো মহিলার সঙ্গে কথা হয়নি। আর সত্যিকার বাড়ির পরিবেশে কয়েক বছরে এই প্রথম পা রাখলাম। আবহাওয়া যা খারাপ, রাস্তাঘাটে চলাফেরা করাই কঠিন। বেশিরভাগ উঁচু পাস আরও কয়েকদিন বন্ধ থাকবে। বেচারা মিস্টার রবার্টস, চেনো ওকে? চিঠিপত্র নিয়ে আসে যে লোকটা। কেউ বলে মেইলে আসা টাকা পয়সা নিয়ে কেটে পড়েছে সে, কিন্তু আমার মনে হয় তুষার ধসে আটকা পড়ে গেছে ও। গত কয়েক মাস ধরে ওর কোনো খবর পাওয়া যাচ্ছে না। এবারের শীতটা সত্যি খারাপ গেছে, আলাপ চালিয়ে যাচ্ছে জেমি। তোমার বাবা দক্ষিণের মানুষ ছিল না মিস্টার টেবলিয়ান? আমি অবশ্য ওকে চিনতাম না, তবে প্রায়ই নানসির সঙ্গে কথা বলতো সে। নানসি ওকে খুব পছন্দ করত, বলতো সত্যিকার নিপাট এক ভদ্রলোক তোমার বাবা। দক্ষিণের কোনো জ- জ- কা- দক্ষিণের কোন জায়গার মানুষ, তবে সেটা ঠিক কোথায় জানি না। বাবা এ ব্যাপারে আলাপ করতো না বললেই চলে। কখনো কখনো যদি খুব মন খারাপ হতো, হয়তো স্মৃতিচারণ করত, এবং বেশিরভাগ সময় নদী, খামার বা বাগান আছে এমন জায়গার কথা বলতো। যদ্দূর মনে পড়ছে, কখনো কোনো শহর বা রাজ্যের নাম উচ্চারণ করেনি। তবে নিউ অরলিয়েন্স, চার্লস্টন, বোস্টন, ফিলাডেলফিয়া বা অমন বড় বড় শহরের কথা প্রায়ই বলতো। মিস্টার ট্যাভালিয়ান, একটা তথ্য বোধহয় তোমার জানা উচিত। ওই লোক আমার স্বামী বা ন্যান্সির বাবা কোনোটাই নয়। আমার ছোট বোনের স্বামীও আসলে ছিল, বোনটা মারা যাওয়া পর্যন্ত। আর কোনো আত্মীয় নেই, আবার কোথাও যাওয়ার জায়গাও নেই, তাই আমাদের সঙ্গে থাকছে সে। প্রথম প্রথম কাজ করত এবং সাংসারিক বাবদ কিছু টাকাও দিত, কিন্তু ইদানিং কোনোটাই করছে না, বরং নিজেকে বাড়ির কর্তা ভাবতে শুরু করেছে। তোমার আগেও কয়েকজনকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছ, ওকে চলে যেতে বলছো না কেন ম্যাম? স্মিথ হাসল মহিলা। কিন্তু সে যদি যেতে না চায় তখন কি করব আমি? ম্যাম, তুমি ওকে সেফ কথাটা জানিয়ে দাও, বলো বাড়ি ছেড়ে চলে যেতে। ও যাতে কথাটা শোনে তার ব্যবস্থা আমি করব। আর আমি না থাকলেও অসুবিধা নেই। মা মেয়ে মিলে পরিচিত কোনো ব্যবসায়ীর কাছে গিয়ে সব খুলে বলো। তাতেও যদি কাজ না হয়, তাহলে বেলেজার স্ট্রিটের যে কোনো ছেলে নিয়ে গিয়ে তোমাদের সমস্যার কথা বলো। ব্যাস, দেখবে সমাধান হয়ে গেছে। লোকজন হয়তো ক্ষেপে গিয়ে ওকে গাছে ঝুলিয়ে দেবে। হ্যাঁ, তাও হতে পারে, তবে সেটা একেবারে অনুচিত হবে না বোধ হয়। পশ্চিম বড় আজব জায়গা। বেলেজার স্ট্রিটের মতো বিতর্কিত জায়গার সবচেয়ে কঠিন মানুষগুলো মেয়েদের সম্মান করে। কোনো পুরুষের কাছে একজন লেডির অমর্যাদা বা অমঙ্গল কোনো ক্রমে সহ্য করবে না ওরা। লোকটা যতই প্রভাবশালী, ধনী, শক্তিশালী বা ভয়ঙ্কর হোক। পাশের কামরায় বোর্ডের তৈরি মেঝেয় হালকা ক্যাচ ক্যাচ শব্দ হলো। মাঝের দরজা বন্ধ, তবে জেমের সন্দেহ কান পেতে এ ঘরের কথাবার্তা শুনছে জেমস নামের লোকটা। একটা হাত তুলে সবাইকে চুপ থাকতে বলল। আলগোতে অন্য হাতে বেল্টে গুজে রাখা পিস্তলটা বের করলো। কিছু বলতে মুখ খুলেছিল ন্যান্সি, কিন্তু ওকে থামিয়ে দিল জেমি। মৃদুস্বরে ঘোষণা করলো, চিন্তা করো না, এখানে কোনো গোলাগুলি হবে না। আচমকা খুলে গেল মাঝের কামরার দরজাটা। দরজায় এসে দাঁড়িয়েছে জেমস, হাতে রাইফেল। এবার বেরাও তুমি। ভয় দেখানোর ভঙ্গিতে রাইফেল উঁচালো সে।
তবে নিশানা করেনি। বেকুব, এমন ভুলের মাসুল খুব চড়া হয়। এই কামরার দিকে পা বাড়ালো সে, মুখে বিজয়ীর হাসি। কিন্তু 2 কদম এগোনোর পর জেমির কোমরের কাছে ধরে রাখা পিস্তল দেখতে পেল। এমন আচমকা থেমে গেল যে প্রায় পড়ে যাওয়ার দশা হয়েছে। মুখের হাসি নেভে গেছে সঙ্গে সঙ্গে। রাইফেলটা নামিয়ে রাখো প্রথমে, আগের মতোই শান্ত স্বরে বলল জেমি। তবে এটা নির্দেশ। তারপর তোমার মালপত্র নিয়ে কেটে পড়বে এ বাড়ি থেকে। আর কখনো আসবে না, অন্তত মন্দ কোনো উদ্দেশ্য নিয়ে। ফের যদি এখানে দেখি তোমাকে কিংবা এ লেডিদের কারো উপর চোটপাট দেখাচ্ছ, তোমার ফাঁসির ব্যবস্থা করে ফেলবো তৎক্ষণাৎ। শহরে হয়তো বেশিক্ষণ থাকবো না আমি, তবে যাওয়ার আগে মার্শালকে সব ঘটনা জানিয়ে যাব। মার্শালের সঙ্গে দেখা করবার সময় বেলেজার স্ট্রিটের কয়েকজনকে নিয়ে যাব সঙ্গে। ট্রিগারে হাত নিষ্পিস করছে জেমস নামের লোকটার, কিন্তু সাহসে কুলাচ্ছে না। বুঝেছে গ্যারাকলে পড়ে গেছে। আগে নিশানা করতে হবে, তারপর ট্রিগার টানবে। কিন্তু জেমির পিস্তলে নিশানা করাই আছে, সেফ ট্রিগার টানতে হবে। যত বডি হোক, নিজের বিপদ ঠিকই ঠাওর করতে সক্ষম হলো সে। বুঝে গেল এমাত্র কোণঠাসা হয়ে পড়েছে, এ যাত্রা কোণঠাসা হয়ে পড়েছে। রাইফেল তুলে জেমির দেহ বরাবর আনবার আগেই অন্তত 2টো গুলি খাবে। না, কোনো সম্ভাবনাই নেই। নিজেকে কি মনে করো তুমি? খেকে উঠল জেমস। তেজ কমেনি এতটুকু। এ পরিবারের একজন বন্ধু বা শুভাকাঙ্ক্ষী। গজগজ করতে করতে বেরিয়ে গেল সে। তবে যাওয়ার আগে বিষাক্ত দৃষ্টিতে একবার দেখে নিল সবাইকে। যতই হম্বিতম্বি করুক, বিশাল দেহটা আসলে ফাঁপা, সাহস নেই লোকটার। কিন্তু এতটুকু ঝুঁকি নিতে রাজি নয় জেমি। হালকাভাবে দেখতে রাজি নয় কাউকে। এটা ওর বাবার দেয়া শিক্ষা। প্রতিপক্ষ যেই হোক, হালকাভাবে দেখো না, চরম মাসুল দিতে হবে তাহলে। জেমস বেরিয়ে যেতে চেয়ারটা ভিতর দিকে সরিয়ে আনলো জেমি, যাতে বাইরে থেকে ওকে চোখে না পড়ে। পিস্তলটা বেল্টে গুজে রাখলো। আমি আন্তরিক দুঃখিত ম্যাম, ওকে বের করবার এছাড়া উপায় ছিল একটাই, বাড়ি থেকে ছুঁড়ে ফেলা বা মারপিট করা। কিন্তু তাতে হয়তো তোমাদের মূল্যবান অনেক জিনিস নষ্ট হতো। ধন্যবাদ জেমি, অসংখ্য ধন্যবাদ। মস্ত অপকার করে মস্ত উপকার করেছ আমাদের। দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছিল ও, আর সহ্য হচ্ছিল না। নান্সির মা ওর কাপ ভরে দিল। আয়েশ করে চেয়ারে শরীর এলিয়ে দিল জেমি। কফি স্বাদ উপভোগ করছে। তার চেয়েও বেশি ভালো লাগছে দুজন মহিলার উপস্থিতি। নান্সি এ পর্যন্ত কোনো কথা বলেনি, কিন্তু ওর মার নিচু ও মৃদু কণ্ঠের আলাপে স্বস্তি বোধ করছে জেমি। পারিবারিক আবহে বহুদিন পর এলো। নিজের পরিবারের কথা আফসাভাবে মনে পড়ছে ওর, যখন মা বেঁচে ছিল। এক দেয়ালের সঙ্গে দাঁড় করানো সেলফের দিকে চলে গেল ওর দৃষ্টি। বেশ কিছু বই আছে। স্যার ওয়াল্টার স্কটের 2টো বই, চার্লস ডিকেন্সের লিটল ডোরিট, বেঞ্জামিন ডিসরাইলির ভিভিয়ান গ্রে। জেমির দৃষ্টি অনুসরণ করেছে নান্সির মা। ওগুলো ওগুলো উপহারের কপি। আমার স্বামীর সঙ্গে এদের সবার ব্যক্তিগত পরিচয় বা বন্ধুত্ব ছিল। আমার শ্বশুরের সঙ্গে একই স্কুলে পড়েছেন স্যার স্কট। দুজনেই ছিলেন মিস্টার লুক ফ্রেজারের ছাত্র। একসঙ্গে হেঁটে বাড়ি ফিরতেন ওরা। পরে অবশ্য এক বাড়িতে চলে যান তিনি, এবং এর ঠিক পাশের বাড়িতে মারা যান জন নক্স। তোমার স্বামী কি করতেন ম্যাম? ফের স্মিথ হাসল মহিলা। খুব উল্লেখযোগ্য কিছু যে করত তা নয়, কিন্তু ভালো মানুষ ছিল, এবং তাকে আমি ভালোবাসতাম। ছবি আঁকতো ও, যদিও সব ছবির কোনোটাই ভালো দামে বিকয়নি। তারপর আমাদের বিয়ে হলো এবং পরপরই উত্তরাধিকার সূত্রে
বেশ কিছু সম্পত্তি আর টাকা পেল। এখানে তাই আমেরিকায় চলে এলাম আমরা। ছেলেবেলা থেকে স্যার স্কটকে চিনত, দুজনে বন্ধুও ছিল। কিন্তু লন্ডনে যাওয়ার পর চার্লস ডিকেন্সের সঙ্গে পরিচয় হলো। মিস্টার ডিজরাইলির সঙ্গেও খাতির ছিল ওর। নিউ ইয়র্কে পেইন্টিং ও পিওনোর শিক্ষক বনে গেল ও। কিন্তু বেশি দিন ভালো লাগলো না। শেষ পর্যন্ত সেনাবাহিনীতে যোগ দিল। সার্জেন্ট মেজর হলো আর ইন্ডিয়ানদের সঙ্গে যুদ্ধের সময় অফিসার বনে গেল। এখনো তোমার নাম জানা হয়নি আমার। ওহ, দুঃখিত, বিব্রত হয়েছে মহিলা। মুখে একটা হাত চলে গেছে। আমি মেলিসা এস্টেটসন, আর ও হচ্ছে ন্যান্সি। আরো ঘন্টাখানেক আলাপ করলো ওরা। তারপর বিদায় নিয়ে বেরিয়ে এলো জেমি। হোটেলের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেও দিক বদলে স্টবলে চলে এলো। বুড়ো জিমারকে পেল তার কোয়ার্টারে বিশ্রাম নিচ্ছে। এ সময় খদ্দের থাকে না বলে শুয়ে বসে কাটিয়ে দেয়। কি হে, চলে যাওয়ার ব্যাপারে তোমার তো কোনো তাড়া দেখছি না, সহাস্যে বলল বুড়ো। কিছু সময় তাহলে থাকছো? মিসেস এস্টেটসন ও জেমস সম্পর্কে তাকে বলল জেমি। চিনি বেটাকে, বিতৃষ্ণা বুড়োর কণ্ঠে। খবিস একটা, ফুটো পয়সারও দাম নেই, অলস আর ঝামেলাবাজ, গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে চায়। ওকে খেদিয়ে দিয়ে মেয়েদের উপকারী করেছ। চিন্তা করো না, স্টেটসনরা খুব ভালো মানুষ, সবাই জানে এটা। ওদের যাতে কোনো অনিষ্ট না হয় সেটা দেখব আমরা। সরু চোখে ওকে দেখছে বুড়ো। খানিক ইতস্ত করবার পর প্রশ্ন করে ফেলল, তুমি এখানে ফিরে আসবার কথা ভাবছো বাছা? হ্যাঁ। সিলভারটনের সবাই স্টেটসনদের খুব ভালো মানুষ হিসাবে জানে। মেয়েটাও দারুণ, যদি না চোখ ধাঁধানো সুন্দরী কাউকে দরকার হয় তোমার। নেহাত অভাবে আছে, নইলে ওর মতো শিক্ষিত মেয়ে রেস্তোরাঁয় কাজ করতো না। বুঝতে পেরেছি। কিছুক্ষণ পর ভিন্ন প্রসঙ্গে চলে গেল জেমি। টেড, একজন লোক আমাকে খুঁজছে। এখানেও আসতে পারে সে। আসলে একজনেরও বেশি। লোকটা আমার বাবাকে খুন করেছে, অন্যরা ওর ভাড়াটে। এ নিয়ে তো আলাপ করেছি আমরা, তাই না? চিন্তা করো না, চোখ কান খোলা রাখবো আমি। হোটেলে নিজের কামরায় ঢুকে দরজার নবের নিচে একটা চেয়ার ঢুকিয়ে দিল জেমি। আরেকটা চেয়ার এনে শিয়রের পাশে রাখলো, আর তার ব্যাকরেস্টের সঙ্গে হোলেস্টার এমনভাবে ঝুলিয়ে রাখলো যাতে শুয়ে থেকে হাত রাখতে পারে। এবার নিশ্চিন্ত মনে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঘুমাতে পারল না। সেলুন বা ড্যান্স হলে হই হুল্লার দুরাগত আওয়াজ ছাড়াও হলওয়েতে লোকজনের চলাফেরার শব্দ হচ্ছে। রাস্তা ধরে যাওয়া ঘোড়ার খুরের শব্দ। চট করে ঘুমিয়ে পড়া কঠিন বৈকি। মাথার নিচে দুহাত বেঁধে চিত হয়ে শুয়ে ন্যাড়া সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলো জেমি। ছেলেবেলা চিতি রমহান করছে, রমথন করছে। ঘুম আসছে না, অথচ ক্রমে অস্থির হয়ে পড়ছে। মন খুঁতখুত করছে কেন যেন। অজ্ঞাতা বিছানা ছেড়ে উঠে পড়ল। কামরার এক কোণে ছোট্ট টেবিলে এসে বসল। ড্রয়ারে পেন্সিল ও কাগজ রয়েছে। এ পর্যন্ত যা যা মনে পড়েছে সব নোট করতে শুরু করলো ও। অস্পষ্ট একটা ঘটনার কথা মনে পড়ল। এক বোটের ডকে বা অমন কোনো জায়গায় বসে আছে ও। পিঠে উজ্জ্বল রোদ, নদীর কিনারে জন্মানো আগাছায় ডুবো সাঁতার দিয়ে মাছ ধরতে মহাব্যস্ত লম্বা লম্বা পায়ের কিছু পাখি। দারুণ কেটেছিল সময়টা। একবার সাগর তীরে গিয়েছিল। মাইলকে মাইল জুড়ে বিস্তীর্ণ বালি, তবে একেবারে জনশূন্য ছিল জায়গাটা। মরা এক ষাঁড়ের অর্ধেকটা চাপা পড়েছিল বালির নিচে। বাবা ওকে সেদিকে যেতে দিতে চাইছিল না। দূরে বিশাল পরিত্যক্ত একটা বাড়ি ছিল। সাগর থেকে ধেয়ে আসা জোরালো বাতাস জানালার শাটারে ঝাঁকি তুলছিল।
এক রাতে রং ঝলসে যাওয়া সবুজ কোলক পরা অদ্ভুত একটা লোক উপস্থিত হয়েছিল ওদের বাড়িতে। বাবা তখন ঘরে ছিল না। বিকলাঙ্গ হাত পা ছিল লোকটার। চলাফেরা করতো অদ্ভুত ভঙ্গিতে, যেন সরীসৃপ। দেখে তেমনই মনে হয়েছিল ওর কাছে। আরেকটা খণ্ডচিত্র ভেসে উঠল মানসপটে। বাবা তখন বলছে, অসম্ভব, ওই মেয়েকে আমার বাড়িতে কিছুতে নিয়ে যাব না, আর ওদের সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই। জেমি তখন তন্দালু হয়ে পড়েছে। সারাদিন ছোটাছুটি করায় ক্লান্ত খুব। ঘুমে চোখ বুজে আসছে। আবসাভাবে শুনতে পেল কে যেন অভিশাপ সম্পর্কে কি বলল। অভিশাপ? জন ট্যাভলিয়ানের কণ্ঠ। ওসব সত্যি কিনা জানি না, তবে এটা জানি যে ওরা যেটায় হাত দেয় তাই বিষাক্ত হয়ে যায়। শয়তানেরও অধম ওরা। আর মেয়েগুলো আস্ত ডাইনি। দরজা বন্ধ হয়ে যাওয়ার শব্দ হলো। সম্ভবত যার সঙ্গে আলাপ করছিল ওর বাবা সেই লোকটা চলে গেছে। আর কোনো কথাবার্তা শুনতে পেল না জেমি। খণ্ড খণ্ড ঘটনা, তবে পূর্ণ একটা চিত্র তৈরি করবার উপায় নেই। জেমির মনে আছে পরে সবুজ কোলক পরা লোকটার আগমনের কথা বাবাকে জানাতে অদ্ভুত প্রতিক্রিয়া হয়েছিল জনের। পরের রাতটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ট্যাভলিয়ানদের জীবনের এক অধ্যায়ের সমাপ্তি হয়েছিল সেদিন। একই সঙ্গে শুরু হয়েছিল নতুন এক অধ্যায়ের। সে রাতে বাবা বাড়ি ফিরে এসে মালপত্র গোছগাছ করেছিল। জেমিকে একটা প্যাকের মতোই তুলে নিয়ে রাতের অন্ধকারে সরে এসেছিল সেখান থেকে। আর কখনো ও মুখ হয়নি। অনেক নাম মনে পড়ছে। বুড়ো কিভান, ক্যাথলিন, গ্রাহাম, লিজি। অনেক নামই মনে পড়ছে, কিন্তু কোনোটাকেই প্রাসঙ্গিক প্রাসঙ্গিক মনে হচ্ছে না। অপ্রাসঙ্গিক, সম্পর্কহীন। হাল ছেড়ে দিল। এভাবে স্মৃতিচারণ করে কাজ হবে বটে। তবে আজকের জন্যে যথেষ্ট হয়েছে। ক্লান্ত শরীর বা মস্তিষ্কের দুর্ভোগ না বাড়ালেও চলবে। সাইপাস না ভেবে বরং বিশ্রাম নেওয়া উচিত। বিছানায় ফিরে এলো জেমি এবং একটু পর ঘুমিয়েও পড়ল। সকালে সাফসুতরো হয়ে নাস্তা খেতে নিচে নেমে এলো। নান্সি পরিবেশন করছে। ওকে দেখে উজ্জ্বল হাসি ফুটল মেয়েটির মুখে। কফি নিয়ে দ্রুত এগিয়ে এলো জেমির টেবিলে। ডিম আছে? নিচু স্বরে জানালো। চাইলে জলদি অর্ডার দাও, বেশি নেই আমাদের, এবং শেষ হতেও সময় লাগবে না। দেরি করলে দেখবে শেষ হয়ে গেছে। দুটো দাও আমাকে, ভেজে দেবে। হঠাৎ দরজা ঠেলে ভিতরে ঢুকলো দুজন লোক। বুকে ভেস্টের উপর ব্যাস সাটা, পোড় খাওয়া চেহারা। এক নজর দেখেই বোঝা যায় দক্ষ ও সৎ লম্যান। ভিতরে ঢুকে পলকের দৃষ্টিতে দেখে নিল পুরো কামরা। জেমিকে দেখতে পেয়ে ঘুরে ওর টেবিলের সামনে চলে এলো। ট্যাভলিয়ান? জানতে চাইল একজন। আমার নাম প্রেস্টন, ড্যান প্রেস্টন। আর এ হচ্ছে মার্ক বারোজ। জজ টেন্ডি মিলসের ব্যাপারে তদন্ত করছি আমরা। 11। মুহূর্ত কয়েকের জন্য ভিতরটা বরফের মতো শীতল ও শক্ত হয়ে গেল জেমির। মহাগাড্ডায় পড়ে গেল। ব্যাজওয়ালা লোক এসে গেছে, তাও তাদের দোষর সম্পর্কে তদন্ত করছে। সহজে নিষ্কৃতি পাবে বলে মনে হয় না। নতুন করে কি দুর্ভোগ পোহাতে হয় কে জানে। নিজেকে সামলে নিল জেমি। দেখাই যাক কি চায় এরা। বদ কিছু যখন করেনি ভয় পাওয়ার কি আছে। তবে ভিতরে ভিতরে ঠিকই শঙ্কা বোধ করছে। জজ মিলসের তদন্তের সঙ্গে জড়িয়ে পড়লে জর্জ টাউনের উদ্দেশ্যে যাত্রা করতে দেরি হয়ে যেতে পারে, যা মোটেও প্রত্যাশা করছে না। হ্যাঁ, ওর সঙ্গে দেখা হয়েছে আমার। শেষে বলল, আমরাও তাই ভেবেছি। তুমি কি ব্যাখ্যা করবে আসলে কি ঘটেছিল? নানসি এলো টেবিলে। মুখ ফ্যাকাশে দেখাচ্ছে, চাহনিতে শঙ্কা। নানসি, এদের জন্য দুটো কাপ নিয়ে আসবে? অনুরোধ করলো জেমি। আর গরম কফিও এনো। সংক্ষেপে, পাহাড়ের পর
সংক্ষেপে পাহাড়ে পল নোলানের গরুর দেখভাল করা থেকে শুরু করে শহরে ফিরে এসে বাবার আকস্মিক মৃত্যু এবং পোকার খেলে তার বড় অঙ্কের টাকা জিতবার ঘটনা খুলে বলল জেমি। জজ মিলসের সঙ্গে শোডাউনের কথাও বাদ দিল না। আমি ওর অফিসে গিয়েছিলাম। সে মনে করেছিল বাবা জেতা টাকার খবর জানে না, তাই টাকার কথা অস্বীকার করেছিল প্রথমে, কিন্তু একটু চাপ দিতে স্বীকার করলো। আমার প্রাপ্য টাকা বুঝিয়ে দিতে বললাম এবং দিয়ে দিল সে। আপোষে দিয়েছে তা বলা যাবে না, চাপ দিতে হয়েছিল। হঠাৎ মুক্তি পাওয়া এত টাকা ফিরিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না ওর। তারপর বন্ধু বান্ধবহীন একটা শহরের জজ যখন এক অনাথের টাকা মেরে দেওয়ার চেষ্টা করে, তখন কি করা উচিত? মিস্টার, আমি এক মুহূর্ত দেরি করিনি। সন্দেহ হয়েছিল আমার খোঁজে বেরিয়ে পড়বে ওরা, চারপাশে ঢু মারবে। সমতল টেইলে ওদের ফাঁকি দিতে পারবো না, কিন্তু পাহাড়ে গেলে আমার সম্ভাবনা বেড়ে যাবে বলে তাই করলাম। ওদের মানে? জজ মিলস আর ওর চেলা চামুন্ডা কয়েকজন লোক ভাড়া করেছিল জজ। এদের একজন এড টিমবর্ট। আমাকে অনুসরণ করে পাহাড়ে চলে গিয়েছিল সবাই। সতর্ক শব্দচয়নে কেবিনে ৩ শত্রুর সঙ্গে নিজের মরণপণ লড়াইয়ের ফিরিস্তি দিল জেমি। বেদম মার খাওয়া বা কোনো রকমে পালিয়ে যাওয়ার ঘটনা বাদ দিল না। ইন্ডিয়ান মহিলা আমার নাক জায়গা মতো বসিয়ে না দিলে এখন হয়তো বাঁকা ও ভাঙাই থাকতো ওটা। হাড়টা বসিয়ে দিয়ে মোম জাতীয় কি যেন মেখে দিয়েছিল, পরে সেটা শক্ত হয়ে লেগে গেছে। ইন্ডিয়ান গ্রামে যদি ঠাঁই না পেতাম, জজের মতো আমার খোঁজেও পাহাড়ে যেতে হতো তোমাদের। মিলসের সঙ্গে এরপর আর দেখা হয়নি তোমার? না, তবে টিমবর্ট আর কিনেয়ারকে দেখেছি। পাহাড়ের ওপাশে রিকো নামে একটা শহর আছে। কয়েকদিন পর ওখানে গিয়ে উপস্থিত হয়েছিল দুজন। একের পর এক প্রশ্ন করছে দুই লম্যান। অনিচ্ছা সত্ত্বেও বসে আসছে জেমি, প্রশ্নের জবাব দিচ্ছে, কিন্তু এখনই সিলভারটন ত্যাগ করতে অধীর হয়ে পড়েছে। আরও আগে জর্জটাউনের উদ্দেশ্যে যাত্রা করা উচিত ছিল। অনেকটা সময় নষ্ট করে ফেলেছে। তবে চাইলেও এদের ছেড়ে যেতে পারছে না। যারা পর্ব শেষ হয়নি। কি মনে হয় পুকারে জিতে নেওয়া টাকা কেড়ে নিতে তোমার বাবাকে খুন করেছে মিলস? মনে হয় না স্যার। মিলস আমার বাবাকে খুন করেনি। স্রেফ সুযোগ পেয়ে টাকাটা সরিয়ে নিয়েছিল। এত টাকা একসঙ্গে দেখে লোভ সামলাতে পারেনি। শেষ তাহলে ওকে কেবিনে দেখেছো তুমি? আর 15 দিন পর রিকোতে টিমবর্ট আর কিনেয়ারকে দেখেছো? এবং গতকাল গিয়ে দেখেছো কেবিনটা পুড়ে গেছে বা পুড়িয়ে দেয়া হয়েছে। মিলসকে পাওয়া যাচ্ছে না, বলল অন্য অফিসার। যেভাবে হোক ওকে খুঁজে বের করতে হবে আমাদের। জীবিত না হোক, লাশ হলেও খুঁজে পেতে হবে। সম্ভবত পুড়ে যাওয়া কেবিনের অবশেষের মধ্যে পেয়ে যাবে লাশটা। এটা অবশ্য আমার অনুমান। রিকোই আমাকে দেখে খুব ভরকে গিয়েছিল টিমবর্টরা। এর মানে খুঁজে পাইনি। একেবারে অস্বাভাবিক, বিশেষ করে আমাকে, যেহেতু ভয় পাওয়ার কোনো কারণ নেই ওদের। যেখানে টিমবর্ট পুরোদস্তুর মারদাঙ্গা টাইপের লোক, দুনিয়ার কিছুতে ভয় পায় না, পায় বলে শুনিনি। শেষ তুষারপাতের আগে ওদের সঙ্গে জজকে কেবিনে দেখেছি আমি, এবং এরপর আর জজের টিকিটিও কেউ দেখেনি। আরো খোঁজ খবর করবো আমরা। পাহাড়েও যাব। উঠে দাঁড়ালো দুই অফিসার। আশা করি তুমি এখানেই থাকছো। কিছু সময়ের জন্য পাবে না আমাকে। পূবে যেতে হবে, চেরি ক্রিক অঞ্চলের দিকে। পরস্পরের উদ্দেশ্যে অর্থপূর্ণ চাউনি হানল দুজন। জজ মিলসের নিখোঁজ হওয়ার রহস্য খোলসা হওয়া পর্যন্ত তুমি এখানে থাকলেই ভালো হয়, শেষে ঘোষণা করলো একজন। অনুরোধের মতো শোনালেও পরোক্ষ নির্দেশ এটা। মুহূর্ত কয়েক চুপ করে থাকলো জেমি, কি বলবে ভেবে পাচ্ছে না। শেষে বলল, ওহো, থাকতে পারবো না। ব্যবসা এবং ব্যক্তিগত কাজে বুবে যেতে হবে আমাকে। না গেলেই নয়, তবে কাজ শেষে যত দ্রুত সম্ভব ফিরে আসব। জেমির দিকে তাকিয়ে থাকলো দুজনেই।
বুঝতে চাইছে এটা কথার কথা না সত্যি বলেছে। এক লোক আমার পিছু নিয়েছে, আমাকে খুঁজে বেড়াচ্ছে। শেষে ব্যাখ্যা করলো জেমি। টিমবোর্ড ও কিনিয়ারকে ভাড়া করেছে সে। জানি না কেন আমার মৃত্যু কামনা করছে সে, তবে আশা করছি পূবে গেলে এর জবাব পেয়ে যাব। কেউ যদি আমাকে খুন করতে চায় কারণটা জানা উচিত, তাই না? হেসে উঠল ড্যান পেস্টন। যৌক্তিক কথাই বলেছ। বেশ, তুমি যাও। কাজ শেষ করে 30 দিনের মধ্যে ফিরে আসতে পারবে এখানে? চেষ্টা করব। চেয়ার সরিয়ে দিল প্রেস্টন। আশায় থাকলাম তাহলে। ফের দেখা হবে। এর মধ্যে পুড়িয়ে যাওয়া কেবিন আর আশপাশে ঢু মেরে আসবো আমরা। তোমাদের বরং ওদিকে না যাওয়াই উচিত। পাহাড়ি এলাকা সম্পর্কে যদি ধারণা না থাকে, মনে হয় না কেবিনটা খুঁজে পাবে। তবে বিকল্প একটা উপায় আছে। স্থানীয় কাউকে সঙ্গে নিয়ে যেতে পারো। রেস্তোরাঁ মালিকের কাছ থেকে কাগজপত্র চেয়ে নিল জেমি। পেন্সিল দিয়ে পর্বতমালা ও টেইলের ছবি আঁকল। বিশেষ করে বিভিন্ন চূড়া ও পাশের অবস্থান চিহ্নিত করল। 2000 গরু আসা যাওয়া করেছে টেইলে। তুষারপাত হলেও কিছু ট্র্যাক আছে এখনো। এলাকায় নতুন হলেও জেমি আশা করছে দিক নির্দেশনা পাওয়ায় ঠিকই পাহাড়ের চারণভূমিতে পৌঁছে যেতে সক্ষম হবে 2 অফিসার। তবে পুরা কেবিনটা খুঁজে পেতে হয়তো সমস্যা হবে। ধন্যবাদ জানিয়ে চলে গেল লম্যানরা। নানসি এলো, চিন্তিত দেখা চোখে। জেমি, হয়েছে কি? কোনো ঝামেলায় পড়নি তো? না ম্যাম। জজ মিলস নিখোঁজ হওয়ায় তদন্ত করছে এরা। আমার ধারণা জজ নিজেই নিজের বিপদ ডেকে এনেছে। রিকোয় যখন টিম বটদের সঙ্গে ওকে দেখিনি, আমাকে দেখে টিম বটরা ভয় পেয়ে গেল, তখনই সন্দেহ হয়েছিল কিছু একটা ঘটে গেছে। 2 সাঙ্গাতের সঙ্গে তার রিকোয় বা এখানে পৌঁছানো উচিত ছিল। আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে বলবো পাহাড় থেকে নেমে আসতে পারেনি সে। তুমি এখন কোথায় যাবে? আচমকা এলো আইডিয়াটা। দিনের আলো ফুটে উঠবার সঙ্গে সঙ্গে যাত্রা করবে ভেবেছিল, কিন্তু কিছু চিন্তা না করেই তৎক্ষণাৎ বলে ফেলল, এখনই এ মুহূর্তে চলে যাব। উঠে দাঁড়ালো ন্যান্সি। ওদের বলেছে 30 দিনের মধ্যে ফিরে আসবার চেষ্টা করব। তেমনই ইচ্ছে বা পরিকল্পনা। কিন্তু কিছু যদি ঘটে যায়, হয়তো আরও পূর্বে কোথাও যেতে হতে পারে আমার। যদি তাই হয়, সম্ভব হলে তোমাকে খবর দেব, চিঠি লিখব। সাবধানে থেকো জেমি। বিদায় নিয়ে বেরিয়ে এলো ও। রোয়ানটা তৈরি আছে। টেইলের ঘোড়া ওটা সর্বক্ষণ ছুটতে উদ্গ্রীব থাকে। সবার যেদিকে ছুটবে নিজস্ব পছন্দ নেই, ছুটবে অবিরাম। রোয়ানের পিঠে স্যাডল চাপিয়ে তখনই শহর ছাড়ল জেমি। ইতিমধ্যে খানিকটা দেরি হয়ে গেছে। অনেক কাজ বাকিও রয়ে গেছে, তবে গ্রাহ্য করল না। টানা চলতে হবে। 25 মাইল দূরে ছোট্ট একটা স্টেশনের আগে থামবে না। জায়গাটার নাম হর্নাস শেড। পাহাড়ের কিনারা বরাবর প্রায় সুতোর মতো সরু এক টেইল ধরে যাত্রা করলো জেমি। এত সরু ও বিপজ্জনক টেইল যে ঘাস ফড়িংও ভরকে যাবে। পরিচ্ছন্ন টেইল বটে, কিন্তু খুবই সংকীর্ণ। দুলকি চালে ঘোড়া ছোটালেও ব্যাপারটা জেমি নিজেও পছন্দ করতে পারছে না। যত এগোচ্ছে ততই অস্বস্তি বোধ করছে। এত রুক্ষ ও বিপজ্জনক টেইলে কখনো যাতায়াত করেনি বললেই চলে। ক্রমে আরো রুক্ষ এলাকায় প্রবেশ করছে। ক্যানিয়নের দেয়াল কেটে তৈরি টেইল ধরে চলছে বেশিরভাগ সময়। এমন জায়গায় কেউ যদি আটকা পড়ে, বেঁচে থাকবার সম্ভাবনা নেহাত শূন্যের কোঠায়। আশ্রয় নেয়ার মতো জায়গা নেই বললেই চলে। হঠাৎ বৃষ্টি শুরু হলো। এমন পাহাড়ি এলাকায় সংকীর্ণ টেইল ধরে যাওয়ার সময় যখন আকাশ অন্ধকার হয়ে আসে, ঝড়ো হাওয়া বয়ে যায় আর বজ্র গজরাতে থাকে ক্রমাগত, দুঃসাহসী মানুষেরও বুক কেঁপে উঠবে। স্যাডেল ব্যাগ থেকে বর্ষাতি বের করে গায়ে চাপিয়েছে জেমি। ঘোড়াটার জন্যে মায়া হচ্ছে ওর। বেচারা টানা ভিজে চলেছে, কিন্তু আশ্রয় দূরে থাক, বৃষ্টির ছাট এড়াতে পারবে এমন কোনো জায়গাও দেখতে পাচ্ছে না কোথাও। একেবারে খোলা।
আরও আধ ঘন্টা পর দূর থেকে যখন হর্নাস শেডের আলো দেখতে পেল জেমি, ততক্ষণে ভিজে একসা হয়ে গেছে। হর্নাস শেডের অবস্থান উপত্যকার নিচে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। সারাক্ষণ সামনে রয়েছে বৃষ্টির ঘোলাটে পর্দা। একটু পরপর আকাশের বুক চিরে যাচ্ছে নীল বিদ্যুৎ। কান ফাটানো শব্দে বজ্রপাত হচ্ছে। শেড ঘিরে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা ১৩,০০০ ফুট উঁচু পাহাড়ের সর্বত্র আক্রোশ ঝাড়ছে নিষ্ঠুর প্রকৃতি। অসীম সতর্কতার সঙ্গে পথ চলছে রোয়ান, গুটি গুটি পায়ে বলা চলে। বৃষ্টির কারণে ঠিকমতো দেখা যাচ্ছে না, তাই পিচ্ছিল হয়ে গেছে টেইল। সতর্ক না হলে হয়তো পিছলে পড়ে যাবে পাশের গভীর খাদে বা বন্ধুর ঢালের উপর। লিভারি স্টেবলের দরজার উপর রাখা লণ্ঠন ম্লান আলো বিতরণ করছে। স্টেবলের সামনে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলল জেমি। অফিসের দরজা দিয়ে বাইরে উকি দিল পুরো গোপলা এক বুড়ো। ঘোড়াটা তুলে রাখো বয়, বলল সে। তারপর এখানে চলে এসো, এক কাপ জাভা গলায় ঢেলে নাও। টেক্সাস ছাড়বার পর এই প্রথম নামটা শুনতে পেল। টেক্সাসে অবশ্য সব কিছুরই ভিন্ন ভিন্ন নাম রয়েছে। রোয়ানের গিয়ার নামালো জেমি। ওটার শরীর মুছে পানি নিংড়ে দিল প্রথমে, তারপর দলাই মলাই করল। সামনের দিকে এক স্টলে ঢুকিয়ে ওটস খেতে দিল ঘোড়াকে। শেষে মই বেয়ে দোতলার খড়ের গাদায় উঠে এলো ও। ফর্ক দিয়ে কিছু খড় নামিয়ে রাখলো রোয়ানের ফিডবিনে। ইতোমধ্যে কফি গিলতে অধীর হয়ে পড়েছে। দুই সারি স্টলের মাঝখান দিয়ে হেঁটে গেল ও। প্রতিটি স্টলে উকি দিল। ওহো, পরিচিত কোনো ঘোড়া চোখে পড়ল না। এতে অবশ্য কিছু বোঝাও যায় না, বরং হসলারের কাছ থেকে এর চেয়ে বেশি তথ্য জানতে পারবে। অফিসে ঢুকে দেখল সুদৃশ্য রোল টপ ডেস্কের পিছনে সুইভেল চেয়ারে বসে আছে বুড়ো। পেট মোটা একটা উপন্যাস পড়ছে। এ বইটা জেমিও পড়েছে। ইন্ডিয়ানদের জিম্মা থেকে বন্দিনী সুন্দরী কুমারীদের উদ্ধার করে দুর্ধর্ষ নায়ক। ইন্ডিয়ান গ্রামে কি করে সুন্দরী মেয়েরা আটকা পড়ে, ব্যাপারটা বোধগম্য হয়নি জেমির। দুর্ভাগাও বলতে হবে ওকে, কারণ এ পর্যন্ত যত কুমারী মেয়েদের দেখেছে বেশিরভাগই দেখতে মোটেই সুন্দর ছিল না। বেজে একসা হয়ে গেছি, হালকা সুরে বলল। তা তো দেখতেই পাচ্ছি। এমন বিশ্রী আবহাওয়ায় মানুষ কেন, জন্তু জানোয়ারও বেরোবে না। দূর থেকে এসেছ? সিলভারটন। ওদিকে মাইনিং কেমন চলছে? ভালোই তো। শুনেছি এক খনির প্রায় ৩০০ ফুট গভীর থেকে টনকেটন আকরিক উঠছে। কড়া আগুন, গরম কফি, জিভ পুড়ে যাওয়ার দশা। তবে এখন বোধহয় এমনই দরকার। স্বাদটাও চমৎকার লাগলো জেমির। ব্যবসা কেমন চলছে? কোনো রকম। এদিকে লোকজনের যাওয়া আসা কেমন? যথেষ্ট বলতে হবে। শহরে নতুন কেউ এসেছে? বই থেকে মুখ তুলে জেমির চোখে চোখ রাখলো লোকটা। নতুন নতুন লোক নিয়েই তো আমাদের ব্যবসা। সবসময় ভরা থাকে শহরটা। তোমার মতোই যাতায়াতের পথে থামে এখানে। তুমিও তো নতুন লোক। বন্ধু। জেমি অনুভব করছে কফি চাঙ্গা করে তুলেছে শরীর। বৃষ্টিতে ভিজে যে ম্যাজম্যাজে ভাবটা ছিল এখন তা নেই। বাচ্চা ভেবো না আমাকে, বয়স কম দেখায়, কারণ আমি শান্তিপূর্ণ জীবনযাপন করি। কিন্তু প্রথম যখন এখানে আসি, পাহাড়ের এপাশে তখন শহর ছিল না। ছিল নেকড়ে, গ্রিজলি আর র্যাটলারের আড্ডাখানা। ঠান্ডা নির্লিপ্ত নীল চোখে জেমিকে মাপল বুড়ো। বিশ্বাস করতে পারছে না বোধহয়। বাছা, আমি এসেছি আর ক্যানসাস মিশরি এলাকা থেকে। বহু টাকা পাগল লোক দেখেছি ওখানে। তাহলে পশ্চিমে এলে কি মনে করে, যেখানে তোমার মতো আর কেউ নেই? ড্রয়ার থেকে পাইপ আর তামাক বের করলো সে। সময় নিয়ে ধরালো। কফির পট ঠেলে দিল জেমির দিকে।
আরেক কাপ নাও, বলল সে। কার কাছ থেকে লুকিয়ে থাকতে চাইছো? লুকিয়ে থাকতে চাইছি না, এড়াতে চাইছি। দ্বিতীয় কাপে চুমুক দিল জেমি। তবে সেফ সতর্কতার জন্যে এবং আইনের লোকও নয়। গিলেন শেকেট ও এর টিমবটের বর্ণনা দিল ও। টিমবটকে চিনি, জানালো বুড়ো। শয়তানের চেলা বললে কম বলা হয়। অন্য লোকটাকেও এখানে দু একবার দেখেছি। ভাবভঙ্গি সুবিধার মনে হয়নি। ভাবছিলাম ওর মনে কি আছে, দেখে ঠাওর করা মুশকিল। আসলে কি ধরনের লোক? যাকগে, চিন্তা করো না, ওদের খোঁজে চোখ কান খোলা রাখবো। নিজেও একটা কাপ ভরে নিল সে। চলে যাবে নাকি? কেন তাকে সব খুলে বলল নিজেও জানে না জেমি। হয়তো নিঃসঙ্গ বোধ করছে বলে, এবং মনের ভাব আলগা হবে তাহলে। চেয়ারে শরীর এলিয়ে দিল বুড়ো। জেমির পুরো গল্প শুনবার সময় একটা প্রশ্নও করল না বা বাধা দিল না। চোখ বুজে ধূমপান করছে। জেমির কথা শেষ হতে পাইপ ছেড়ে থেকে ছাই ঝাড়ল সে। বিশাল টাকার ব্যাপার আছে এতে বয়। শেষে মন্তব্য করল বুড়ো। কপাল কুঁচকে আছে। মনে গভীর ভাবনা চলছে। আর যদ্দূর মনে হচ্ছে তোমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক আছে ওর। তুমি বেঁচে থাকলে হয়তো সব টাকা বা সম্পত্তি পাবে না সে, কিংবা যতটা কাঙ্ক্ষিত তা পাবে না। তোমার মৃত্যু নিশ্চিত হলে সে ফিরে গিয়ে সম্পত্তি দাবি করতে পারবে নিশ্চিন্ত মনে, পুরোটাই। বাস্তবে ঘটনা আরো জটিল বা বড়সড় হতে পারে, কিন্তু যা শুনেছি তাতে আমার কাছে এটাই স্পষ্ট মনে হয়েছে। মহিলাদের ব্যাপারে অবশ্য কিছু বলতে পারবো না, কারণ ঈশ্বরের ওই একটা সৃষ্টিকে আমি কখনো বুঝতে পারিনি। তবে এটা স্পষ্ট যে ওদের অন্তত একজন সম্পত্তি দখল বা হাতানোর তালে ছিল, এবং তাই সেও তোমার মৃত্যু চাইছিল। আর অন্য মহিলা, দ্বিতীয় জনই বেশি বিপজ্জনক। হয়তো খুবই চমৎকার মহিলা, সুন্দরী তো বটেই। ঈশ্বর দুনিয়াতে ওদের দুহাত ভরে দিয়েছেন, সহজে পুরুষদের প্রভাবিত করবার ক্ষমতাও দিয়েছেন। কিন্তু যত সুন্দর বা চমৎকারী হোক, এমন মহিলার আসল উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কে জানতে না পারলে সেই তোমাকে ঘোল খাইয়ে ছাড়তে পারে, কিংবা চরম সর্বনাশও করতে পারে। এমনও হতে পারে হয়তো তোমার বাবার প্রতি আগ্রহী ছিল দ্বিতীয় মহিলা। কেউ কিছু বলল না। পাইপে তাজা তামাক ভরল বুড়ো। বাইরে অবিরাম ঝরে চলেছে। সান, কেন যেন তোমাকে পছন্দ হয়ে গেছে আমার। কারণ ব্যাখ্যা করতে পারবো না। তবে কথায় আছে না, প্রথম দেখায় কাউকে কাউকে ভালো লেগে যায়। দারুণ একটা কালো ঘোড়া আছে আমার কাছে। আমি ব্যবসা বা লেনদেনে আগ্রহী নই। ব্যবসা বা লেনদেন কোনোটার কথাই বলছি না। আমি বরং তোমাকে ধার দেব ঘোড়াটা। রোয়ানটাকে দেখেছি তো, দারুণ ঘোড়া। যেদিকে যাচ্ছ গন্তব্যে পৌঁছানোর অনেক আগেই ওটাকে খুন করে ফেলবে। এটা আমি এখানে বসেই বলে দিতে পারি। বহুদিন ধরে বোধহয় ছোটাছুটি করছে ওটা। রোয়ানটা তোমার সঙ্গেই থাকবে, কিন্তু কালোটাকেও নাও। অদল বদল করে রাইড করলে কর্ণটার উপরই চাপ পড়বে না। পাইপে কষে টান দিল সে। আমার বুদ্ধি শুনলে মস্ত উপকার হবে। পাহাড় পেরিয়ে লেক সিটি চলে যাও। তাতে সময় ও শ্রম দুটোই বাঁচবে, যেহেতু দূরত্ব কম। পরদিন আলো যখন ফুটল, ততক্ষণে পাহাড়ের উপর উঠে এসেছে জেমি ট্যাভলিয়ন। ইন্ডিয়ান টেইল ধরে এগোচ্ছে। পুরো এলাকা চষে ফেলেছে প্রসপেক্টররা। চারদিকে খনন কার্যের অসংখ্য চিহ্ন চোখে পড়ছে। ক্রমে উচ্চতায় উঠছে ওরা। এত উচ্চতায় পথ চলা সাধারণ ঘোড়ার পক্ষে সম্ভব হয় না, বরং পাহাড় ও উচ্চতায় অভ্যস্ত ঘোড়া লাগে। ভাগ্যিস রোয়ানের অভ্যস্ততা রয়েছে, নইলে হয়তো কিছু দূর এগিয়ে হাল ছেড়ে দিত ওটা। বুড়ো হসলারে দেয়া কালো গেল্ডিং এর মধ্যেও ক্রান্তির কোনো নমুনা দেখা যাচ্ছে না, যদিও এখন পর্যন্ত ওটার পিঠে চড়েনি। বন্ধুর পাহাড়ি অঞ্চল হলেও জনবিবর্জিত নয়।
কিছুক্ষণ পরপর ক্লেম দেখা যাচ্ছে, কাজ করছে লোকজন। কারোর সঙ্গে কথা হলো না জেমির, পথ চলার মধ্যে আছে ও। আলাপ করতে গিয়ে সময় নষ্ট করতে রাজি নয়। দূর থেকে সামান্য হাত নেড়ে কিংবা ইশারায় শুভেচ্ছা বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে। মিনারেল ক্রিকেট টেইল ধরে এগোচ্ছে। সমতল থেকে প্রায় 13,000 ফুট উচ্চতায় উঠে এসেছে। উচ্চতার সঙ্গে জমির বুকে জন্মানো উদ্ভিদের নিবিড় সম্পর্ক রয়েছে। যত উচ্চতা তত কম গাছপালা। এ থেকে উচ্চতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। 3-4 মাইল ব্যবধানে খাড়া দুই পিক্সের মধ্যবর্তী এক রিজের চূড়ায় উঠে লাগাম টেনে ঘোড়া থামালো জেমি ট্যাভলিয়ন। দম নেয়ার ফুরসত দিচ্ছে ঘোড়াকে। স্যাডলে বসেই চারপাশের এলাকা নিরীক্ষণ করল। হাতের বামে ঢালু জমি রেড ক্লাউড গার্লসের তলায় নেমে গেছে, কিন্তু টেইল চলে গেছে ডানের হারিকেন বেসিনের দিকে। যতদূর চোখ দেয় শুধু পাহাড়ের ন্যাড়া চূড়া আর বিস্তীর্ণ ঢাল। চূড়ার দিকে ন্যাড়া হলেও গোড়া বা ঢালে সবুজ গাছপালা জন্মেছে। দক্ষিণ পূব দিকে আকাশ ছুঁয়েছে সুউচ্চ এক পর্বত শৃঙ্গ। চোখের দেখায় মনে হচ্ছে অন্তত 14,000 ফুট হবে ওটার উচ্চতা। ঝরঝরে ঠান্ডা ও সতেজ বাতাস। গত রাতের বৃষ্টির প্রভাব এখনো রয়ে গেছে। শীতল আবহ চারদিকে। সূর্য ক্ষেপে যায়নি এখনো। সুনীল বিস্তীর্ণ আকাশ, কোথাও কোথাও পেঁজা তুলোর মতো শুভ মেঘের পাহাড় ভেসে বেড়াচ্ছে। মিনিট কয়েক পর অধীর হয়ে পড়ল ঘোড়া দুটো। তাই ঢাল ধরে নামতে শুরু করলো ও। মাইল খানেকের মধ্যে অন্তত 1,000 ফুট নেমে গেল। কোথাও কোথাও পাথুরে গর্তে বৃষ্টির পানি জমেছে। বারবার থেমে ঘোড়াকে পানি খাওয়ার সুযোগ দিল জেমি। ঢাল বরাবর ক্রমে ক্যানিয়নের দিকে নেমে যাচ্ছে। নিচে নামতে থাকলে একসময় হ্যানসেন ক্রিকের দিকে চলে যাওয়া টেইল পেয়ে যাবে। হঠাৎ উত্তর পূবে তীক্ষ্ণ বাঁক নিল টেইল। মোড়ে বেশ কিছু ঘন স্প্রুশ রয়েছে।